সরকারের ভেতরে সরকার কাজ করছে, তাহলে সরকারকে নিয়ন্ত্রণ করছে কে? সরকারকে কে নিয়ন্ত্রণ করছে এটা বলা তো কঠিন। এটা আমি বাইরে থেকে যেটা বলবো আমি তো প্রমাণ করতে পারবো না। তবে এই যে দুটো মন্তব্য করেছেন, ওখানে আরো অনেকগুলি মন্তব্য ছিল। তো আলতাফ পারভেজের মন্তব্যটা আমার কাছে খুবই মানে গ্রহণযোগ্য মনে হয়। আমরা যতটুকু দেখি এমনিতেই ফেসবুকে কিছু একটা বলা বলি হলেই, আলোচনা হলেই, এবং সেটা যদি মানে অনেক লোকে সেটা নিয়ে আলোচনা করে, তাহলেই দেখি সরকারের বোধোদয় হয়, নতুবা হয় না। এবং কি অদ্ভুত একটা ব্যাপার যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের কাছে অর্থ সাহায্য হয় সেই ফেসবুকের মাধ্যমে। এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি এরকম আগে কখনো দেখিনি। এটা তো সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা দেখলাম। আর এর বাইরে আমি একটা, যেহেতু এই ঘটনাটা এইমাত্র ঘটেছে, এই ঘটনা নিয়ে আলোচনা করি যে আপনার ওই বিমান যে ধসে পড়া, এতগুলো স্টুডেন্ট মারা যাওয়া, এটা নিয়ে দেখেন সোশ্যাল মিডিয়ার একজন দিকপাল আছে, প্যারিসে থাকেন, যাকে আমি মানে পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর বলি। সেই পীর সাহেব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সচিবকে সরানো দরকার, অমুক দরকার, তমুক দরকার, এবং তাই করা হয়েছে, সচিবকে সরাই দেওয়া হয়েছে। এবং সে ওখানে অশ্লীল ভাষায় অনেক কিছু বলেছেন, মানে ওনার স্ট্যাটাসে ফেসবুকে, যে কি কারণে উনি সবাইকে থাবড়াতে চান না, কি করতে চান, মারতে চান, এগুলি। এবং ওনার ধমকে কাজ হচ্ছে। এখন এই কারণে হচ্ছে নাকি ঝড়ে বক পড়ছে নাকি কাকতালীয় ঘটনা, এটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমরা শুনি, নানা মুখে শুনি, যারা সরকারের মধ্যে আছেন তারাও বলেন যে মানে আসলে ডিফেক্ট গভর্নমেন্ট নাকি সেই, এটা বলা হয়ে থাকে। এখন সত্য মিথ্যতা বলতে পারবো না, কিন্তু আমরা দেখি উনি যেটা বলেন সেটা এখানে হয়। মানে এত মানে আপনার কি বলবো আমি, মানে মেরুদণ্ডহীন অথবা এত সিদ্ধান্ত নিতে মানে আপনার না পারা সরকার আমি এর আগে কখনো দেখিনি। শহীদ ভাই সরকারের মধ্যেই ছিলেন, উনি জানেন সরকারের একটা সিদ্ধান্ত কিভাবে হয়। কিন্তু ওনার অভিজ্ঞতা বলে কিনা যে বাইরের একজনের ফোনে সরকার চলে, কি আজব একটা অবস্থা আমরা পড়ে গেছি হচ্ছে। এবং এটা নিয়ে তাদের কোনো লজ্জা শরম নাই, তারা বেশ করছে, ওখান থেকে থ্রেট হচ্ছে, মুখ করেন তো মুখ করেন। আবার সরকারের মধ্যে সরকার শুনি যারা উপদেষ্টা আছেন এদের মধ্যে নাকি আবার 2-3টা গ্রুপ আছে। এখন কার গ্রুপ কখন শক্তিশালী হয় এটাও বলা বড় কঠিন। ভাই একটা লোক, সে একজন মন্ত্রী মানে উপদেষ্টা ধরি, সে তো মন্ত্রী আসলে ভার্চুয়ালি, সে একটা ঘটনা ঘটছে দুপুরে 1টায়, সারাদিন গেল, পরের দিনের পরীক্ষা বন্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত উনি জানালেন দিবাগত রাত 2:45টায়। তাও কিন্তু উনি জানেন নাই, জানাইছে অন্য একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার ফেসবুক পেজ। মাহফুজ আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাইছেন। মানে এখন জনগণকে কোনো সরকারের সিদ্ধান্ত জানতে হলে ফেসবুক ফলো করতে হবে মধ্যরাতের পরে। ওনারা আসলে মানে নিজেরা অতটা চিন্তা করার বোধহয় ওনাদের এই সক্ষমতা নাই এখন বয়সজনিত কারণে। সেক্ষেত্রে যদি এই ধরনের কিছু একটা পেয়ে যায়, মনে করতে এটা তো ভালো, শুনতে ভালো শোনা যাচ্ছে, আবার এটা যদি না করি তাহলে আবার বাইরের থেকে কি গালাগালি করে তার তো কোনো ঠিক নাই, হয়তো গালাগালি ভয় তারা এটাও করে, এটাও হতে পারে, আমি জানি না ঠিক। আগে যখন আমরা দেখেছি যে দেশে যখনই কোনো সংকট হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে এরকম পরামর্শ দিচ্ছেন, বলছেন যে আপনি আরো কঠোর হন বা আরো শক্ত হন, কিন্তু সেই লক্ষণগুলো আমরা দেখি না কেন? আমি মনে করি যে কোনো কারণে হোক তাদের মধ্যে সেই সিরিয়াসনেসটা আমি দেখতে পাচ্ছি না। এটা কেন আমি বলতে পারবো না। এবং পলিটিক্যাল পার্টিগুলো আমার কাছে মনে হয় না যে তাদের যে মানে শোনেন, একটা পলিটিক্যাল পার্টি তো খালি তার দলের উপরে, দলের লোকজনই তাদের উপরে খালি মানে নির্ভর করে তা তো না। আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি, এদের কীভাবে সুচিকিৎসা সম্ভব, কীভাবে কী করা যায়। আমি ভেবেছিলাম এটি হবে মূল এজেন্ডা। পরে যখন নাকি আসিফুজ্জামান সাহেব ব্রিফ করলেন, আমি দেখলাম এটা কোনো এজেন্ডাই ছিল না। এজেন্ডা ছিল স্বৈরাচারের মানে পেতাত্তারা আবার আসবে কিনা, স্বৈরাচারের সহযোগীরা সক্রিয় হচ্ছে কিনা, এইগুলো। মানে এটা যদি কেমন একটা মানে মানে ছায়ার সঙ্গে যুদ্ধ করে বলে মনে হচ্ছে আমার কাছে। এবং তারা বসলেন ওখানে, হাসি ঠাট্টা করলেন, ছবি টিভি তুললেন, চলে আসলেন। তো ঠিক আছে, ওনার এটা মতলব ছিল উনি এরকম করেন। এই হিসাবে আমাদের গত 1 বছর অভিজ্ঞতা হলো, যখন উনি মনে করেন ওনার পায়ের নিচের মাটি একটু লুজ হয়ে গেছে, তখন উনি পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে বসেন। এটা আমি দেখেছি। প্রথম দিন 5টা দলকে ডাকছেন, 4টা দলকে ডাকছেন, পরের দিন 13টা দলকে ডাকছেন। তো প্রথম দিন 5টা কেন, এই 5টাই বা কেন? তার মানে সরকার প্রধানের কাছে এই 5টাকে উনি মনে করেন এ ক্যাটাগরি দল, উনি মনে করেন এ ক্যাটাগরি, আর এগুলো বি ক্যাটাগরি, উনি মনে করেন বলে আমার ধারণা। তো ভালো, উনি মনে করছেন 2টা ভাগ করছেন, উনি খুব ভালো করছেন, ওনার বিবেচনা, ওটা নিয়ে আমার কিছু বলার নাই। কিন্তু এ ক্যাটাগরি দল যারা, তারা কিন্তু এই ধরনের কোনো মন্তব্য করলেন না। মিটিং করে বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পর মানে বিএনপি লোকজন কোনো মন্তব্য, সাংবাদিক কোনো প্রশ্নেই জবাব দিলেন না। এনসিপি, যেটাকে আমি সরকারি দল বলি এখন আর কি, বলতে বাধ্য হই, তাদের আচার আচরণে, তাদের প্রতি সরকারের আচার আচরণে, তারাও কোনো কথা বলেন না। কথা বললেন কে? ইসলামী আন্দোলনের লোকটা। এই বিএনপি 3 জন উপদেষ্টা পদত্যাগ চেয়ে
আন্দোলন করছিল না? হুম। 3 জন কে কে ছিল? আসিফ মাহমুদ, মাহফুজ আলম মাহফুজ আর এবং খলিল। খলিলুর রহমান। যেদিন ধরে আন্দোলন করছে তারপর থেকে এই সরকার প্রধান ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে যতবার 3বার বসছে, প্রথমবার যখন বসছে পাশে এনে আসিফ মাহমুদের বসায় রাখছে। তোমরা যেটা চাও ওইটা যে আমি কোনো পাত্তাই দেই না, প্রমাণ করো। জি। আমি মনে করি বিএনপির এখন রাজনীতিটা একটু শেখা দরকার, যে একটা অরাজনৈতিক ব্যক্তি কিভাবে তাদেরকে রাজনীতি শিখাই দিল, এটা বিএনপি যদি একটু বুঝতে পারে তাহলে মনে হয় দেশ এবং জাতির জন্য ভালো হবে। এই যে ভয়ের সংস্কৃতির কথা বলা হচ্ছে, যে এখান থেকে আসলে উত্তরণের পথটা কি? এটার উত্তরণের পথ তো আসলে অনেকগুলোই আছে ভাই, এটা তো খুব একটা কঠিন ব্যাপার না। ভয়ের সংস্কৃতিটা যে কারণে তৈরি হয়েছে সেটা না করলেই হয়ে যায়। দেখেন, হাইকোর্টের একজন বিচারপতি, যে কোনো একজন বিচারপতি, উনি জানেন না উনি কতদিন এখানে থাকতে পারবেন। হুম। উনি জানেন, উনি কিন্তু অনেক 10 জন ছাত্র যা হাইকোর্টের মাঠে যায় যদি স্লোগান দেওয়া শুরু করে যে ওই বিচারপতি স্বৈরাচারের দোষর, এটা প্রতিবাদ করা অথবা থামানোর কেউ নাই। পৃথিবীর কোন দেশে হয় বলেন তো আপনি, যে স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্ট, এবং সেখানে কি প্রথম দিকে দেখলাম তো এই আসিফ মাহমুদ সজীব, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বল, সে তখন উপদেষ্টা, সে উপদেষ্টা হিসেবে স্ট্যাটাস দিয়েছে তোমরা সবাই আজকে হাইকোর্টের মাঠে আসো। সবাই গেছে, বিচারকদেরকে প্রথমে বিচার কাজ থেকে সবাই গেছে। 2018 সালের সব ডিসিকে আপনি বাদ দিয়ে দিলেন, সব ডিসিকে। এখন তাহলে তাদের জন্য অভিশাপটা কি 2018 শব্দটা? আপনি ভাবেন 2018 সালে একজন ডিসি উনি একটা জেলায় আছেন, প্রধানমন্ত্রী বলছে এই কাজগুলি করতে হবে, ওর বাপের ক্ষমতা আছে না করার, আছে, তাহলে তার দায়টা কি? এবং নির্বাচন যখন হয়, নির্বাচন তো এই সমস্ত গন্ডগোলগুলো কারা করছে, এটা তো বেসিক্যালি ডিসির হাতে দেখা কিন্তু হয়। ডিসি দিয়ে সবাইকে অর্ডার করে তোমরা এভাবে করো, এটা তো থানা পর্যায়ে হয়েছে, থানার ওসি পুলিশেরা করছে, ইউএনএ করছে। আপনি যে এক আদেশে সমস্ত ডিসিকে, সমস্ত এসপিকে বাদ দিয়ে দিলেন, আপনি জাজ করেন না ভাই, আপনি জাজ করেন, আপনি বিচার করেন। কেউ কেউ থাকতে পারে, আমি না বলছি না কিন্তু, বাট আপনি বিচার করেন সবাইকে, আপনি এদেরকেই সন্দেহ করেন। আমি মনে করি যে সন্দেহের জন্য আপনি এগুলিকে ধরেন। কার আদেশে হচ্ছে? এমন একজন লোকের আদেশে হচ্ছে যে নাকি এই ঘটনা না ঘটলে পরে এখন চাকরি দরখাস্ত করতো কেরানির জন্য, তো হয়েছে।